যে প্রজেক্ট স্পন্সর যিনি আছেন অথবা যিনি প্রজেক্টটা চান যে এই প্রজেক্টটা হোক, তিনি প্রজেক্ট চার্টার নামক একটা ডকুমেন্টস দেন হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাছে। যে এইখানে প্রজেক্ট ম্যানেজারের জন্য যে যে ইনফরমেশন গুলো থাকা দরকার প্রত্যেকটা ইনফরমেশন প্রজেক্ট চার্টারে থাকে। সেই ডকুমেন্টটা হাতে পাওয়ার পরে সেইটা অ্যানালাইসিস করেই প্রজেক্ট ম্যানেজার যেটা করে একটা প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে, যে আসলে প্রজেক্টের মধ্যে তাকে কি কি কাজ করতে হবে। সো কোত্থেকে পাবো? প্রজেক্ট চার্টারের মধ্যে যে ইনফরমেশনটা থাকে, যেটা প্রজেক্ট স্পন্সর প্রজেক্ট ম্যানেজারকে দিয়েছেন, সেই ডকুমেন্টসটা অ্যানালাইসিস করে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টটা তৈরি করেন। সো প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টটা কেন দরকার? দরকার হলো, ধরেন আপনি যদি এক্সাক্ট জানেন যে আপনাকে ঠিক কোন কাজটা করতে হবে, সেই কাজটা যদি জানা থাকে তাহলে সেটার জন্য কতটুকু বাজেট লাগবে এবং কতদিন সময় লাগবে কাজটুকু করতে সেটা আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা হবে, যখন আমরা কোনো একটা কাজ করতে যাই, কাজ করতে গেলে দেখতে পারবেন যে কাজে ঢুকে যাওয়ার পরে হয়তো রিকোয়ারমেন্ট বাড়ে যে ঠিক আছে এইটা না, আমাকে এটার সাথে এডিশনাল আরেকটা কাজ করে দেন। তারপর হলো ঠিক আছে তাহলে এইটা যখন কাজ এডিশনাল কাজ করে দিবেন কিন্তু কস্টিংও তো বাড়বে। কিন্তু আমরা দেখা গেল অনেক সময় এরকম বলি, যেহেতু আপনি আমার বাসার ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজটা করে দিচ্ছেন তাহলে আমার বাসায় যে ফ্যানের লাইনটা আছে সেটাও লাগিয়ে দিয়ে যান। অথবা আমার বাসার একটা মেইন যে মিটারটা আছে একটা নতুন একটা মিটার বসিয়ে দিয়ে যান। সো এই ধরনের কাজগুলো হয়তো ছোটখাটো আমরা বাসাবাড়ির জন্য খুব একটা প্রবলেম পড়বো না, কিন্তু ইন্ডাস্ট্রির যখন কাজ করব, ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ যখন এনার্জি মিটার গুলো বসাবে, একটা এনার্জি মিটারের দাম অনেক বেশি। এবং এনার্জি মিটার গুলা ডিপেন্ড করে হচ্ছে আপনার লোডের উপরে, কত লোডের জন্য আপনি কোন টাইপের এনার্জি মিটার বসাবেন। সো এটা কিন্তু একটা এক্সপেন্সিভ আইটেম এবং অ্যাভেলেবলও না, অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়। সো ইন দ্যাট কেস আপনাকে যদি হঠাৎ করে একটা জিনিস বলে বসে যে আপনার এই কাজের বাইরে এডিশনাল এই কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাইমের একটা ব্যাপার থাকে, কস্টের একটা ব্যাপার থাকে। সো অনেক সময় দেখা গেল যে এই এক্সট্রা কাজটুকুর জন্য আপনার প্রজেক্টটা অন টাইম আপনি ডেলিভার করতে পারছেন না। সো দ্যাটস ওয়াই আপনি যখন প্রজেক্ট চার্টার পাবেন, প্রজেক্ট চার্টারটা অ্যানালাইসিস করে একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান করবেন যে আসলে ঠিক কোন কাজটা আপনাকে করতে হবে, এই কাজ করতে কতটুকু টাইম লাগবে, কতটুকু বাজেট লাগবে। এর বাইরে যদি কোনো কাজ আপনার ওখানে আসে আপনি ডাইরেক্ট বলে দিবেন যে এটা আমার স্কোপ ম্যানেজমেন্ট অথবা আমার প্রজেক্ট চার্টার অনুযায়ী স্কোপের মধ্যে পড়ছে না, এটা আমি করতে পারছি না। অথবা এটার জন্য আরেকটা কাজ যেটা থাকে, আমি যেহেতু স্কোপটা প্রপারলি বোঝার জন্য আমাকে যে টাইমলাইনটা দেওয়া আছে সেই টাইমলাইনের জন্য কমপ্লিট করতে হলে কিন্তু আমাকে এডিশনাল যে কাজগুলো আছে সেটাকে ডাইরেক্ট বলতে হবে যে আমি এটা পারছি না অথবা এটা আমার স্কোপের মধ্যে নাই। এর বাইরে আরেকটা যেটা আছে সেটা হলো, আমার এক্সট্রা কোনো কাজ আমি হয়তো আমার কাস্টমারকে কমিট করতে পারি, যেটাকে আমরা বলি গোল্ড প্লেটিং। গোল্ড প্লেটিং মানে হচ্ছে আমরা অনেক সময় কাজের ফাঁকে আমরা আমাদের কাস্টমার অথবা ক্লায়েন্টকে অফার করি যে ঠিক আছে আপনাকে এটা আমি ফ্রি অফ কস্ট করে দিব। যেমন কি, যে আপনি হয়তো চিন্তা করেছেন যে আপনি একটা সোলার প্যানেল বসাবেন, 250 কিলোওয়াটের সোলার প্যানেল বসাবেন। তো সোলার প্যানেলটা আপনার কাজ কিন্তু বসিয়ে দেওয়া। তো এখন আপনি হয়তো কাস্টমারকে কমিট করতে পারেন যে ঠিক আছে সোলার প্যানেলটা আমি আপনার আরইবির সাথে সিনক্রোনাইজ করে দিব, যেটাকে আমরা বলি অটো ট্রান্সফার সুইচ। অটো ট্রান্সফার সুইচ হলো যতক্ষণ পর্যন্ত রিনিউয়েবল এনার্জি অথবা সোলার প্যানেল কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা সোলারের ব্যাকআপ নিব, এবং যখন সোলারের থেকে ব্যাকআপ পাবো না তখন ডাইরেক্ট আরইবিতে চলে যাবে, অথবা একটা ভাইস ভার্সা হতে পারে। সো এই যে কাজটা আছে অটো ট্রান্সফার সুইচ যদি আমি বলি, এই সুইচটা যদি আপনি ইউজ করতে চান, এই সুইচটা হঠাৎ করে আপনি আপনার কাস্টমারকে বলে বসতে পারেন যে ঠিক আছে এটা আমি আপনাকে এক্সট্রা কাজ দিতে পারি, এই কাজটুকু দিতে পারি। কিন্তু দেখা গেল একটা অটো ট্রান্সফার সুইচ কিন্তু আপনার লোডের উপর ডিপেন্ড করে যে আপনি 200 এম্পিয়ার লোড অথবা 500 এম্পিয়ার লোড কিনা। সেই লোডটা যদি আপনি করতে চান যে কস্ট এবং টাইম বিয়ার করে, সেই ধরনের অফার যাতে আপনি কাস্টমারকে করতে না পারেন। দেখা গেল প্রজেক্ট ম্যানেজার হিসেবে হয়তো আপনি অফার করলেন না, কিন্তু আপনার টিম মেম্বার যারা আছেন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার যারা আছেন অথবা যারা রুট লেভেলে কাজ করেন তারা হয়তো অফার করে বসতে পারেন। সো এই ধরনের গোল্ড প্লেটিং অথবা অতিরিক্ত ফ্যাসিলিটি অফার করাটা যাতে না যায় সেই জন্যই আপনি স্কোপ ম্যানেজমেন্টটা আপনার জন্য জরুরি। সো এখন দেখি যে আমরা স্কোপ ম্যানেজমেন্টটা যখন করব, আমরা নলেজ এরিয়ার মধ্যে আমরা জানি 5টা প্রসেস আছে। সো এই যে 5টা প্রসেস আছে, এই 5টা প্রসেসের মধ্যে এই স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে আমার বেসিক্যালি 2টা টাস্কিং এর সময় আমার কি লাগবে, এই স্কোপ ম্যানেজমেন্টটা প্রয়োজন হবে। সো প্ল্যানিং যখন করব, আমি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান করব, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান করার সময় আমার এই জায়গাতে প্ল্যানিং যখন করব তখন এই 4টা কাজ আমাকে করতে হবে যেটা স্কোপ ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। তো এই 4টা কাজ হলো প্ল্যানিং প্রসেসের সাথে রিলেটেড, আর 2টা কাজ হলো যখন আমরা কাজ শুরু করব
এই কাজ শুরু করার সময় আমাকে কি করতে হবে, মনিটর করতে হবে যে আমি যে কাজটা আসলে বলেছি, স্কোপ যেটা আমি ডিফাইন করেছি সেই ডিফাইনটা আসলে প্রপারলি ঠিক মতো আমি অ্যাড্রেস করেছি কিনা। এবং একটা হলো ভ্যালিডেট করা যে স্কোপ যেটা প্রয়োজন ঠিক সেই স্কোপের কাজটাই আমি করতেছি না, যে কাজটা করা দরকার সেই কাজটাই করতেছি কিনা। আর কন্ট্রোল স্কোপের মধ্যে আসতেছে যে কাজটুকু করা দরকার আসলে ওই কোয়ালিটি অথবা ওই লেভেলের কাজটুকু আমি করছি কিনা। সেটা আমাকে কিন্তু এখানে এই ৬টা প্রসেস গ্রুপ 5.1 থেকে 4 পর্যন্ত আছে প্ল্যানিং প্রসেস গ্রুপ। যখন প্ল্যানিং করব তখন এটা আমি টেক কেয়ার করব। যখন আমি কাজ শুরু করব, কাজ শুরু করার সময় মনিটরিং এবং কন্ট্রোলের সময় এই ২টা পয়েন্ট আমরা ভ্যালিডেট করব। সো আমরা একটু ডিটেইলস এ ঢুকি। তো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে প্রথমে যেটা আসবে স্কোপ ম্যানেজমেন্টের প্ল্যানিং যদি আমরা করি, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানিং এর মধ্যে কি কি জিনিস দেখেন, একদম ফার্স্ট বেসিক যদি আমি বলি, প্রথমে আমার একটা কি লাগবে, রিকোয়ারমেন্ট লাগবে। রিকোয়ারমেন্ট মানে আসলে প্রজেক্ট থেকে আসলে কি দরকার, প্রজেক্ট থেকে কি দরকার সেটাই কিন্তু বেসিক ফাইন্ডিং আমি যদি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা করতে চাই। তার মানে এই প্রজেক্ট থেকে আউটকামটা কি দরকার। সো এই যে কাজটা কি দরকার এবং এই কাজটা করার জন্য আসলে আমাকে, ধরেন আমার একটা আউটপুট দরকার যে 250 কিলোওয়াটের একটা সোলার প্যানেল আমি করব, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, তাই তো? এটা হলো বেসিক রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টটা করার জন্য আমার কি কি ধরনের কাজ করতে হবে সেই কাজগুলোকে আমাকে ভাগ ভাগ করে নিতে হবে। যে আমার এখানে কেবলের সাপ্লাই লাগবে, আমার এখানে ইনভার্টার লাগবে, এখানে আমার সোলার প্যানেল লাগবে, তারপর আমি মাউন্টিং যে করব ফ্রেমটাতে সেই ফ্রেমটা লাগবে, তারপর সিনক্রোনাইজেশন করতে হবে, এনার্জি মিটারে দেখতে হবে কতটুকু জেনারেট করতেছি। সো অলটুগেদার অনেক কিছু লাগবে। সো এই 250 কিলোওয়াট হচ্ছে একটা হাই লেভেল রিকোয়ারমেন্ট। এই হাই লেভেল রিকোয়ারমেন্টকে আমাকে কি করতে, ছোট ছোট কাজে ভাগ করে নিতে হবে, যেটাকে আমরা বলতেছিল ওয়ার্ক প্যাকেজ। সো এই ওয়ার্ক প্যাকেজটা কিন্তু আমরা এই রিকোয়ারমেন্ট থেকে বের করে নিব যে আসলে কোনটা কতটুকু কাজ করতে হবে। এর বাইরে আরো যে জিনিসটা থাকে, স্কোপ ম্যানেজমেন্ট থাকে, যে আমি যখন এই রিকোয়ারমেন্টটা বের করব অথবা যে কাজগুলোকে ভাঙবো, এই কাজ রিকোয়ারমেন্টটা বের করা এবং কাজগুলো ভাঙার জন্য কি কি ধরনের টুলস এন্ড টেকনিক গুলো ইউজ করব, এই জিনিসটা কিন্তু আমার স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমার থাকে। এবং দেখেন যখন আমি স্কোপটাকে ফাইনাল করে ফেললাম এবং এটাকে একটা স্কোপ ফাইন অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করতে কিভাবে, ধরেন আপনি প্রজেক্ট চার্টার একটা স্কোপ পেলেন, আপনি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান করলেন, দেখা গেল যে আপনার প্রজেক্ট চার্টারে যেভাবে আছে আপনি নিজের মতো করে আরেকভাবে বুঝলেন। এইটা যাতে না হয় এই জন্য আপনি প্রজেক্ট চার্টার থেকে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অথবা স্কোপটা বানালেন সেই স্কোপটাকে একটা স্টেটমেন্টের মাধ্যমে রেডি করতে হবে যে এটা হলো আমার স্কোপ, এবং এটা স্পন্সর অথবা যে আপনাকে চার্টার দিয়েছে তাকে দিয়ে আবার ভ্যালিডেট করাই নিতে হয়, যেটাকে আমরা বলতেছি হাউ টু অ্যাপ্রুভ দ্য স্কোপ। ঠিক আছে? এবং ফাইনালি হাউ টু কন্ট্রোল স্কোপ। কন্ট্রোল মানে হচ্ছে সামহাও ধরেন এই স্কোপ কমপ্লিট করলেন, ৩ মাস পরে দেখা গেল হঠাৎ করে বন্যা হয়েছে, কোন একটা আপনি প্রজেক্ট করবেন হঠাৎ করে বন্যা হয়েছে অথবা প্রচন্ড বৃষ্টি, আপনি ১০-১২ দিন কাজ করতে পারতেছেন না, আপনার ডেডলাইন কিন্তু ১০ দিন আপনি মিট করতে পারলেন না। তো এই যে একটা চেঞ্জ হলো, এই চেঞ্জের যে একটা ইম্প্যাক্ট আছে, সো ইম্প্যাক্টটা আসলে ডেফিনেটলি যে কোনো প্রজেক্টে একটা চেঞ্জ তো আসবেই, সে এই চেঞ্জটার ইম্প্যাক্টটা যাতে প্রপারলি হয় এই জন্য কিভাবে এই চেঞ্জটা কন্ট্রোল করব এইটাও আমরা এই স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে ফাইনাল করব। তার মানে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে দুইটা জিনিস, মানে বেসিক যে জিনিসটা থাকবে, এক নম্বর হলো আমাকে প্রজেক্ট চার্টার থেকে রিকোয়ারমেন্ট বের করতে হবে যে আসলে বেসিক কি চাই, লাইক ২৫০ কিলোওয়াট সোলার প্যানেল লাগবে, এবং এই ২৫০ কিলোওয়াট সোলার প্যানেল বানানোর জন্য আমার কি কি ধরনের কাজ করতে হবে, যেটাকে আমি বলতেছি ওয়ার্ক প্যাকেজ, যে আসলে ইনভার্টার লাগবে, তারপরে কেবল লাগবে, এই পার্টগুলো। এবং এই রিকোয়ারমেন্ট গুলো ফাইন্ড আউট করার জন্য আমি আসলে কি কি ধরনের টুলস এন্ড টেকনিক ইউজ করব সেই জিনিসগুলো আমাকে আগে ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে ডিফাইন করে নিতে হবে। করার পরে প্রজেক্ট চার্টার এবং এই স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে যাতে কোনো রকম গ্যাপ না থাকে, আপনি যেভাবে বুঝছেন আপনার স্পন্সর যেভাবে চাচ্ছে সেটার মধ্যে যাতে গ্যাপ না হয় এই জন্য এখানে একটা আপনি যে স্কোপটা তৈরি করবেন সেই স্কোপটা একটা অ্যাপ্রুভ করে নিতে হবে। এবং ইন ফিউচারে যদি স্কোপের কোন রকম চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, কারণ যেহেতু ন্যাচারাল ক্যালামিটির উপর আমাদের হাত নাই, সেক্ষেত্রে অথবা যে কোনো সময় স্পন্সর রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, কিভাবে করব সেটা আমরা এখানে বের করে নিয়ে আসতে পারি। সো এখন দেখি আমরা আমরা যদি একটা স্যাম্পল স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান দেখি এখানে, আমরা এটা যদি একটা টেমপ্লেট দেখেন, সো এইখানে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা আসলে এরকম হয়। অনেকগুলো টার্ম আপনাদের অপরিচিত থাকবে, বাট আমরা এই কিছুক্ষণের মধ্যে যে জিনিসগুলো দেখবো, দেখার পরে মনে হবে যে না এই জিনিসগুলো আসলে খুব কমপ্লেক্স কিছু না। জাস্ট টার্ম গুলো একটু মাথায় রাখি যে একটা স্কোপ ম্যানেজমেন্টের মাঝখানে একটা কি থাকে, স্কোপ স্টেটমেন্ট ডেভেলপমেন্ট থাকে। কিভাবে আমি একটা স্কোপ স্টেটমেন্ট ডেভেলপ করবো আমরা কিছুক্ষণ পরে দেখছি কিভাবে স্কোপ স্টেটমেন্ট ডেভেলপ করা যায়। একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অথবা ডাব্লিউবিএস স্ট্রাকচার করতে হয়, এবং ডাব্লিউবিএস ডিকশনারিটা কিভাবে
বের করতে হয়। সো মোটামুটি এই ৩টা জিনিস যদি আমরা বের করতে পারি, আমরা কিছুক্ষণ পরে দেখছি যে স্কোপ স্টেটমেন্টটা কি, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা কি এবং ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারিটা কি অথবা WBS ডিকশনারিটা কি। এইটা জিনিস থাকলো। এর বাইরে স্কোপ বেসলাইন। স্কোপ বেসলাইন মানে হচ্ছে আপনি ওভারঅল অ্যানালাইসিস করে স্কোপের যে বেসলাইনটা ফাইনাল করলেন, যে স্কোপটা আসলে কি, অ্যাকচুয়াল স্কোপটা কি পেলেন, এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এই যে টুলস এন্ড টেকনিক ইউজ করলেন, কি পেলেন। তারপরে যদি কোনো রকম চেঞ্জ থাকে, চেঞ্জটা আসলে কিভাবে টেক কেয়ার করবেন। ধরে নেন আপনার যদি কোনো চেঞ্জ আসে, চেঞ্জ আসলে আপনার আসলে অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনার বাজেট কত বাড়লো, তারপর আপনার ডেলিভারি টাইম কতটুকু বাড়লো, সেই স্কোপ চেঞ্জটা এখানটাতে আপনি লিখে নিলেন যে আসলে কিভাবে আপনি অ্যানালাইসিস গুলো করবেন এবং ফাইনালি কিভাবে আপনার এই প্রজেক্টটাকে ক্লোজ করবেন। ধরেন আপনি বলে নিচ্ছেন যে আপনি কাজ কমপ্লিট করে দিয়েছেন, কিন্তু আপনার স্পন্সর বললো যে না, কাজ কমপ্লিট হয় নাই। তো অনেক সময় দেখা গেল যে কাজ শেষ করে এই ধরনের একটা ঝামেলার সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই আপনি প্রথমেই স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান করবো, এখানে ক্লিয়ার করে নিব যে আসলে আপনি কোন জিনিসটা করলে বলবেন যে কাজটা শেষ হয়েছে। ধরেন 250 কিলোওয়াট সোলার প্যানেল বসালেন, তো এখন 250 কিলোওয়াট সোলার প্যানেল থেকে আপনি, আপনার একটা টলারেন্স আছে +-10% পর্যন্ত আপনি জেনারেশনে টলারেন্স থাকতে পারে, কিন্তু কাস্টমারকে অথবা স্পন্সরকে যখন হ্যান্ড ওভার করলেন, সে বললো না, আমাকে 250 কিলোওয়াট মানে 250 কিলোওয়াটই বোঝাই দিতে হবে, আমি কোন রকম 10% অ্যাকসেপ্টেন্স নিব না। সো এই ধরনের ডেলিভারেবল অ্যাকসেপ্টেন্স গুলো আপনার এখানে ক্লিয়ার করে নিতে হবে, যাতে পরবর্তীতে কোনো রকম কমপ্লেক্সিটি ক্রিয়েট না হয়। ঠিক আছে? সো এটা একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো একটু পরে আরো ডিটেলসে ক্লিয়ার হলে হয়তো আবার এই পেজটাতে আমরা আবার আসবো। সো এখন দেখেন, এখানে দেখেন আমাদের স্কোপ ম্যানেজমেন্টের প্ল্যানের মধ্যে একটা মেজর পার্ট হলো আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তো রিকোয়ারমেন্টটা আমরা আসলে কিভাবে পেতে পারি, কারণ রিকোয়ারমেন্ট থেকেই কিন্তু আমার মেইন কাজগুলো শুরু হয়। সো রিকোয়ারমেন্ট এটার জন্য আমার একটা রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান লাগে, যে আসলে কিভাবে প্রজেক্ট চার্টার থেকে আমি রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আসবো এবং এই রিকোয়ারমেন্টের উপর বেস করে কিভাবে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা করব। সো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট পার্ট যেটা থাকে, যে কিভাবে আমি আমার রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করবো, কোত্থেকে, প্রজেক্ট চার্টারের মাধ্যমে। তারপরে এই রিকোয়ারমেন্ট গুলো কিভাবে আমি অ্যানালাইসিস করব। ধরেন আপনার এখানে 10 ধরনের রিকোয়ারমেন্ট আছে, এই 10 ধরনের রিকোয়ারমেন্টের মধ্যে আবার আমি অ্যানালাইসিস করে দেখব যে আসলে কোনগুলা কোন ক্যাটাগরি রিকোয়ারমেন্ট। এরপর আবার প্রায়োরিটাইজ করব যে আসলে কোনটা আপনার এখনই লাগবে, অবশ্যই করতেই হবে, এই রিকোয়ারমেন্ট গুলা কি কি। তারপরে এই রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে আমি ডকুমেন্টেশন করব, কিভাবে এই রিকোয়ারমেন্ট গুলোকে যদি চেঞ্জ করতে হয় কিভাবে করব, এবং কিভাবে এই রিকোয়ারমেন্ট গুলোকে টেস্ট করব। সো ওভারঅল রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের প্ল্যানের মধ্যে আমার কি থাকে, কিভাবে আমি রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করব, কিভাবে এই রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করব, কিভাবে এই রিকোয়ারমেন্ট গুলোকে আমি প্রায়োরিটাইজ করব। প্রায়োরিটাইজ মানে হচ্ছে কোনটা আগে করব কোনটা পরে করব। ধরেন আমরা যদি একটা সিম্পল জিনিস চিন্তা করি, যে আপনি আপনার এখানে 10 ধরনের রিকোয়ারমেন্ট দিয়েছেন, 10 ধরনের রিকোয়ারমেন্টের মধ্যে কোনটা আপনার ইমিডিয়েট লাগবে, এই রিকোয়ারমেন্টটা আপনি কোনোভাবেই মিস করার সুযোগ নাই, এটা আপনাকে এখনই করতে হবে। আবার কিছু রিকোয়ারমেন্ট আছে যে আপনি হয়তো প্রজেক্টের শেষের দিকে হয়তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন। সো এই জন্য আমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করে এটাকে একটা প্রায়োরিটি করতে হবে, করার পরে ডকুমেন্টেশন করব। সো এই ডকুমেন্টেশন গুলো কি, যে কিভাবে আমরা ডকুমেন্টেশনটা একটু পরে দেখাচ্ছি। সো আমরা এইখানে এই রিকোয়ারমেন্ট গুলোর জন্য আমরা একটা ডামি টেমপ্লেট ফলো করি। সো এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট যে প্ল্যানটা আছে, এই প্ল্যানের যে টেমপ্লেটটা আছে, আমরা যদি এই টেমপ্লেটটা দেখি, সো আমরা এখানে যে কথাগুলো বললাম চার্টের মধ্যে, যে রিকোয়ারমেন্ট কালেকশন, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট গুলাকে প্রায়োরিটাইজ করা অথবা ক্যাটাগরাইজ করা। এখানে ক্যাটাগরাইজ করা মানে হচ্ছে রিকোয়ারমেন্টের অনেকগুলো টাইপ আছে, অনেকগুলো টাইপ অফ রিকোয়ারমেন্ট গুলো আছে। যেমন হচ্ছে আপনার কোনটা, আমরা জাস্ট কয়েকটা একটু আগালে হয়তো আমরা দেখবো যে রিকোয়ারমেন্টের ক্যাটাগরি গুলো কি এক্সাম্পল সহ দেখলে একটু ক্লিয়ার হবে কিভাবে রিকোয়ারমেন্ট গুলো ডকুমেন্টেশন করবো এবং কিভাবে প্রায়োরিটাইজ করবো। জাস্ট এগুলাই হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের প্ল্যান। এখানেই হচ্ছে আপনার বেসিক্যালি রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের প্ল্যান গুলো কাজ করে থাকে। সো আমরা অত ডিটেলসে যাব না, আমরা একটু আপাতত দেখে নিব যে আমার রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমরা আসলে কোন জিনিসগুলো কি কাজ করে থাকি। সো কি কাজ করে মধ্যে জাস্ট এই পার্ট গুলোই করে থাকি, কালেক্ট রিকোয়ারমেন্ট থেকে টেস্ট রিকোয়ারমেন্ট পর্যন্ত যে ধাপগুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলোই রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমরা করে থাকি। সো এখন দেখেন, আমরা রিকোয়ারমেন্ট যখন কালেক্ট করব, রিকোয়ারমেন্ট কালেক্ট করার জন্য আমার কিছু টুলস এন্ড টেকনিক আছে। সো রিকোয়ারমেন্ট কালেকশন যখন আমরা করব, কিছু টুলস এন্ড টেকনিক আছে। সো এই টুলস এন্ড টেকনিক গুলো এখানে
এবং এই রিকোয়ারমেন্ট কালেকশন ম্যাট্রিক্স থেকে কিভাবে কালেক্ট করব, এই টুলস এন্ড টেকনিকের মাধ্যমে আমরা রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করি। এবং এই রিকোয়ারমেন্ট যে কালেক্ট রিকোয়ারমেন্ট যে প্রসিডিউরটা আছে, এই প্রসিডিউরটার মধ্যে থেকে এই তিনটা আউটপুট বের হয়। কি বের হয় দেখেন, রিকোয়ারমেন্ট ডকুমেন্টস, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স এবং রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমার রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা এই জিনিসগুলো আমাকে অ্যান্সার করে থাকে। তাহলে আর বাকি যে দুইটা ডকুমেন্টস থাকলো, রিকোয়ারমেন্ট ডকুমেন্টস এবং রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স, এটা আমরা একটু দেখি। তো কিছুক্ষণ আগে বলি যে এই যে রিকোয়ারমেন্টস গুলো আসলে কোত্থেকে আসে। আমরা ডেফিনেটলি বলছি রিকোয়ারমেন্টস গুলো কিন্তু প্রজেক্ট চার্টার থেকে আসবে, কারণ ওই ডকুমেন্টস এর উপর বেস করেই কিন্তু আমার সব কাজ শুরু করবে প্রজেক্ট ম্যানেজার। সো এই রিকোয়ারমেন্ট গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো এই রিকোয়ারমেন্টের মধ্যে একটা থাকে হলো বিজনেস রিকোয়ারমেন্ট, যে আসলে আমরা যে ফিজিবিলিটি অ্যানালাইসিস করেছি, ধরে নিচ্ছি 250 কিলোওয়াট একটা সোলার প্যানেল বসালে আমাদের কি হবে, প্রতি বছর 60,000 টাকা বিদ্যুৎ সাশ্রয় হবে। তাহলে 10 বছরে কত হবে? যদি 10 বছর সোলার প্যানেল লাইফ হয়, দেখা গেল 6 লক্ষ টাকা আমার এই 10 বছরে সোলার প্যানেল বসানোর কারণে সেভ হচ্ছে। সো এইটাই হলো বিজনেস রিকোয়ারমেন্ট, যে আসলে এই প্রজেক্টের রিকোয়ারমেন্টটা কি কি, যে কেন প্রজেক্টটা আসলে নেওয়া হয়েছে। এরপরে দেখা গেল স্টেক হোল্ডারের কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন ধরেন আপনি ত্রিপলি ডিপার্টমেন্টের ছাদের উপরে আপনি কি করলেন, একটা সোলার প্যানেল বসালেন। তো এই সোলার প্যানেলে বসানোর পরে ত্রিপলি বিল্ডিং এর যে টিচার যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট হেড যিনি আছেন, ডিন যিনি আছেন, তারা হচ্ছেন স্টেক হোল্ডার। প্রত্যেকের এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট। যেমন স্টুডেন্ট যদি বলি, স্টুডেন্টদের রিকোয়ারমেন্টটা কি, যে আমার এখানে যদি সোলার প্যানেল থাকে তাহলে হয়তো লোডশেডিং এর সময় এখনো হয়তো আমি প্রবলেম হয় না, কিন্তু সোলার প্যানেল যদি আমাকে বসায় তাহলে আমরা যেটা করতে পারি, এটা আমাদের জন্য একটা টেস্ট ল্যাব হিসেবে কাজ করানো যেতে পারে ইন ফিউচারে। টেস্ট ল্যাব মানে কি, আমার ছাদের উপর একটা সোলার প্যানেল আছে, যখন আমি রিনিউয়েবল এনার্জি পড়বো তখন এখানে গিয়ে আমি হয়তো হ্যান্ডস অন কিছু এই সোলার প্যানেল ইনস্টলেশনের কাজগুলো দেখে নিতে পারি। এটা হলো স্টুডেন্টের রিকোয়ারমেন্ট, যে একটা রিনিউয়েবল এনার্জি ল্যাব করতে হবে। টিচারদের রিকোয়ারমেন্ট হলো, টিচাররা বলতে পারে এরকম যে ঠিক আছে, আমরা এই জায়গাটার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন হয়তো আমরা সোলার প্যানেল যেগুলো আছে পাশে ছোট একটা ল্যাব করে নিলাম, কিন্তু ল্যাবের পাশে আমরা চেক করে দেখবো যে পলিক্রিস্টালাইন, মনোক্রিস্টালাইন অথবা বাইক্রিস্টালাইন যে সোলার প্যানেল যেগুলো আছে, সেই প্যানেলগুলো আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার এফিসিয়েন্সি লেভেল কেমন সেটা আমরা হয়তো দেখে নিতে পারি। এটা তো টিচারের রিকোয়ারমেন্ট হতে পারে। ইউনিভার্সিটির যদি বলি, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হলো আমার এখানে বিজনেস রিকোয়ারমেন্ট যদি বলি, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে কিন্তু বিজনেস রিকোয়ারমেন্ট, যে আমার এখান থেকে কত টাকার বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে। তারপরে দেখেন ট্রানজিশন এন্ড রেডিনেস রিকোয়ারমেন্ট। যেমন ধরেন আপনি সোলার প্যানেলটা বসায় ফেললেন, বসানোর পরে এই সোলার প্যানেলটা কে বুঝে নিবে, কিভাবে বুঝে নিবে। যেমন ধরেন আপনি একটা সোলার প্যানেল বসানোর পরে যদি বসান 250 কিলোওয়াট সোলার প্যানেল ট্রিপলি বিল্ডিং এর উপরে বসাবেন, এটার মেইনটেনেন্স কে করবে অথবা রেগুলার টেক কেয়ার করবে, জেনারেশনটা কে করবে? এটা তো ডিপার্টমেন্ট করছে না, ট্রিপলি ডিপার্টমেন্ট করছে না, ট্রিপলি স্টুডেন্টরাও করছে না, এটা ডেফিনেটলি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করবে। সো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যখন করবে তখন তাদেরকে কিন্তু ট্রেনিং দিতে হবে, কিভাবে মেইনটেনেন্স করতে হবে, কিভাবে এটাকে অপারেশন করতে হবে, কিভাবে বিদ্যুৎ জেনারেশন কনসিডার করতে হবে, কখন এটাকে ট্রাবল শুটিং যখন করতে হয় কিভাবে ট্রাবল শুটিং করা লাগবে। এই কাজগুলো কিন্তু এটা রিকোয়ারমেন্টের মধ্যে আসবে, যে কি কি ধরনের স্টেটের অথবা কি কি ধরনের ট্রেনিং লাগবে, তারপর হচ্ছে মেইনটেনেন্স এর জন্য কি ধরনের ট্রেনিং লাগবে, স্পেয়ার পার্টস কোথায় পাবে, এই জিনিসগুলো ফাইন্ড আউট করে দিতে হবে। তারপর হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি মানে হচ্ছে ধরেন আপনি এখান থেকে রিকোয়ারমেন্ট আসতে পারে যে আপনি 250 কিলোওয়াটের যে জেনারেটরটা সাবস্টেশনটা অথবা সোলার প্যানেলের কথা বলছেন, তে 250 কিলোওয়াট কি আসলে 250 কিলোওয়াট জেনারেট করতে পারতেছে? অথবা আপনি যে সোলার প্যানেলটা বলতেছেন যে আপনার এটা হলো বাইফেশিয়াল সোলার প্যানেল, এটার এফিসিয়েন্সি 25% এর মতো, তা আসলে এই সোলার প্যানেলগুলো 25% এফিসিয়েন্সি দিতে পারছে কিনা সেটা চেক করাটাই হলো এই কোয়ালিটি রিকোয়ারমেন্টের মধ্যে। এর বাইরে আবার প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে ধরে নেন প্রজেক্টে আমরা কি করছি, প্রজেক্টে আমরা অনেক ধরনের টাইমলাইন দিচ্ছি। টাইমলাইন মানে হচ্ছে ধরে নেন আমি বলে দিচ্ছি এই প্রজেক্টটা 1 মান্থের মধ্যে প্রজেক্টটা ক্লোজ করতে হবে। এই 1 মান্থের মধ্যে প্রজেক্টটা করতে হবে। তারপরে হলো এই প্রজেক্টটা যে করবে তাকে অবশ্যই পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ইঞ্জিনিয়ার হইতে হবে অথবা প্রজেক্ট ম্যানেজার হইতে হবে, আদারওয়াইজ এই প্রজেক্টটা সে করতে পারবে না। তারপরে এমন হইতে পারে সে অবশ্যই যে প্রজেক্টের যে কাজগুলো করবে সেটা অবশ্যই সরকারি যে রেগুলেশন গুলো আছে, যেটাকে আমরা বলি জিআরএ, গভর্নমেন্ট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স, এগুলা মেনটেন করে আপনাকে কাজগুলো করতে হবে। সো এই রিকোয়ারমেন্ট গুলো সবগুলো কিন্তু ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে। এর বাইরে যেটা আছে ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে কি আসে দেখেন,
ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আসতেছে যে আসলে আমার যে পারপাসটা সার্ভ করার কথা, আমার বেসিক্যালি সোলার প্যানেল থেকে আমি কি জেনারেট করতে চাই, একটা একটা রেজাল্ট চাইতো, তাই না? যেখান থেকে আমার এই সোলার প্যানেলটা পেতে হবে। সো এইটাই হলো এটার ফাংশনাল রিকোয়ারমেন্ট, যে আমি আসলে এইটা থেকে আসলে এটার কাজটা কি? একটা সোলার প্যানেল বসাবো, একটা সাবস্টেশন বসাবো। এটার কাজটা কি? সো এটা হয়তো জেনারেট করবে, তাই তো? অথবা আমাকে সোলার প্যানেল যদি বলেন একটা সোলার এনার্জি জেনারেট করবে। সাবস্টেশন যদি বলেন এটার কাজ হলো স্টেপ ডাউন করা। আপনি যদি কোন প্রোডাক্ট তৈরি করতে চান, ধরেন একটা প্রোডাক্ট ডিজাইন করতে চান, সেই প্রোডাক্ট ডিজাইন থেকে আসলে কি চান? এই প্রোডাক্ট ডিজাইন, ধরেন একটা সিলিং ফ্যান ডিজাইন করতে চান। তাহলে সিলিং ফ্যানের মেইন কাজটা কি? বাতাস দেওয়া। এখন ধরেন আপনি এমন একটা সিলিং প্যানেল জেনারেট করলেন যেটা বাতাসই দিচ্ছে না, সেটা তো আসলে রিকোয়ারমেন্ট এর মধ্যে আসবে না। সো দ্যাটস ওয়াই এটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করতে চান এটা ফাংশনাল রিকোয়ারমেন্টটা কি। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো, ধরেন আপনি একটা সোলার প্যানেল যখন বসাবেন, সোলার প্যানেল যদি আপনি একটা সিলিং ফ্যানের ডিজাইন করতে চান, সিলিং ফ্যান ডিজাইনের কাজ কি? ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো বাতাস দিবে, ওর কাজ শেষ। কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আসে যে বাতাসটা যে দিবে, এই বাতাসটাকে অবশ্যই 5 স্টার এনার্জি রেটিং সহকারে ফ্যান হইতে হবে। 5 স্টার মানে হচ্ছে সবচাইতে লো এনার্জি কনজাম্পশন হবে। যেমন ধরেন বাজারে যে প্রচলিত ফ্যান গুলো আছে সেটা 65 থেকে 70 70 ওয়াট পর্যন্ত এনার্জি কনজাম্পশন করে। বাট এখন দেখবেন রিসেন্টলি কিছু ফ্যান বের হয়েছে 5 স্টার পর্যন্ত, বিএলডিসি ফ্যান। সো যেটাকে আমরা বলি বিএলডিসি ফ্যানে কিন্তু আপনার 35 ওয়াট এনার্জি কনজাম্পশন করতেছে। সো 35 ওয়াট যদি আপনার এনার্জি কনজাম্পশন করে দেখেন, তাহলে কিন্তু এইটা কিন্তু বাতাসের সাথে কোনোভাবে রিলেটেড না। কিন্তু এটা কিন্তু একটা সিস্টেম যেটার কারণে আপনি কি করতেছেন? এনার্জি সেভিং করতেছেন। সো এইটাকেই বলতেছে হলো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যে আপনার পারপাস যেটা সার্ভ করা দরকার সেটা যদি করে সেটা হলো ফাংশনাল রিকোয়ারমেন্ট। এর বাইরে আপনি এনভায়রনমেন্ট রিলেটেড অথবা গভর্নমেন্ট অথবা রেগুলেটরি অ্যাফেয়ার্স রিলেটেড যদি কোনো রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, যেটা এই প্রোডাক্টটা করতে হলে আপনাকে করতে হবে। যেমন ধরেন আপনি যদি হ্যাজার্ডাস কোনো ম্যাটেরিয়াল করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা রিসাইকেল প্ল্যান করতে হবে, অথবা আপনাকে রিসাইকেলে রিইউজ করতে হবে, যে আপনি হয়তো রিওয়ার্ক করতে হইতে পারে। এই জিনিসটা আপনি ডাইরেক্ট হয়তো এনভায়রনমেন্টে ডিসপোজ করতে পারবেন না। তো এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো আপনাকে নিয়ে আসতে হবে। সো আমাদের এইখান থেকে পরীক্ষার মধ্যে যেটা আসতে পারে সেটা হলো যে আমরা কি কি ধরনের রিকোয়ারমেন্ট আমাদের আসতে পারে। স্কোপ ম্যানেজমেন্টে যখন আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, কি কি ধরনের রিকোয়ারমেন্ট আমাদের এখানে আসতে পারে। হয়তো আমরা একটা সিনারিও দিয়ে দিতে পারি, একটা সিনারি দিয়ে বলতে পারি এই জায়গা থেকে আসলে কি কি ধরনের রিকোয়ারমেন্ট আপনার জেনারেট করতে হইতে পারে, অথবা কি কি টাইপের রিকোয়ারমেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে আমাদের যতগুলো রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো আপনারা হয়তো এক্সপ্লেন করে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম আমরা, এখান থেকে রিকোয়ারমেন্ট গুলো আমরা জানলাম কতগুলো রিকোয়ারমেন্ট। এরপরে আসতেছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। তো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন গুলোর জন্য ধরেন আমি এইখান থেকে সবার সাথে আলাপ করলাম। কাদের সাথে আলাপ করলাম? স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে আমি কি করলাম? 1 থেকে 10টা রিকোয়ারমেন্ট পেলাম। কোত্থেকে? এই সবগুলো প্রসেস অ্যানালাইসিস করে আমি দেখলাম আমার এখানে টোটাল 10টা রিকোয়ারমেন্ট আছে। সো যখন 10টা রিকোয়ারমেন্ট গুলো থাকবে তখন আমি এটাকে কি করলাম? 1 থেকে এরকম 10 পর্যন্ত আমি এই রিকোয়ারমেন্ট গুলোকে বসালাম। এই রিকোয়ারমেন্ট গুলা কি? এই রিকোয়ারমেন্টটা আসলে কি জিনিস? সেই রিকোয়ারমেন্টটা আমি বললাম। ধরে নিলাম যে আমি একটা সিলিং ফ্যান বানাতে চাই। প্রজেক্ট নিয়ে কাজ করছি। তো আমার সিলিং ফ্যানের রিকোয়ারমেন্ট হলো এটার বাতাসটা 300 মিটার কিউব পার আওয়ারে থাকতে হবে। সো 300 মিটার কিউব পার আওয়ার বাতাস আমাকে এখানে এই ফ্যানটা থেকে দিতে হবে। এরপরে আসতে পারে এইটাকে রিসাইকেবল ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। এটা থেকে আপনার রিকোয়ারমেন্ট আসতে পারে এটা 5 স্টার রেটিং পর্যন্ত হতে হবে। সো এরকম আরো অনেক রিকোয়ারমেন্ট আমাদের ক্যাটেগরিজ চলে আসলো। সো এখন এটা স্টেক হোল্ডার কে? স্টেক হোল্ডার মানে কে? ধরেন এখানে দেখা গেল ফাংশনাল যে রিকোয়ারমেন্টটা আছে সে বলল এটার স্টেক হোল্ডার হলো, ধরেন এক একজন এক এক রকম। ধরেন আমার প্রথমে যেটা আছে ইন্টারনাল স্টেক হোল্ডার, একটা হলো এক্সটার্নাল স্টেক হোল্ডার। তো ইন্টারনাল যদি হয়, ইন্টারনাল স্টেক হোল্ডারের মধ্যে কে থাকতে পারে? যেমন ধরেন আমরা কিছুক্ষণ আগে সোলার প্যানেলের এক্সাম্পল দিলাম, যে কিছু রিকোয়ারমেন্ট আছে টিচারদের, কিছু রিকোয়ারমেন্ট আছে ডিপার্টমেন্ট হেডদের, কিছু রিকোয়ারমেন্ট আছে ইউনিভার্সিটির, কিছু রিকোয়ারমেন্ট আছে সরকারি রেগুলেটরি অথরিটির। তো কোন স্টেক হোল্ডার অথবা কার থেকে এই রিকোয়ারমেন্ট গুলো জেনারেট হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের এখানে লিখতে হবে, যে আসলে কে এই রিকোয়ারমেন্টটা দিয়েছে। আর ক্যাটাগরির মধ্যে যেটা পড়বে যে আসলে কোন ক্যাটাগরি থেকে আসছে। দেখেন এগুলো কিন্তু আমার সবগুলো ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি, স্টেক হোল্ডার ক্যাটাগরি, তারপর ট্রানজিশন রেডিনেস, কোয়ালিটি, প্রজেক্ট, এগুলাই হচ্ছে আমার এখানে ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরি থেকে আমার এই রিকোয়ারমেন্টটা আসলে জেনারেট হয়েছে। তারপরে আমি যেটা করব এটাকে প্রায়োরিটি করব। ধরেন আপনি এখানে 1 থেকে 10 পর্যন্ত রিকোয়ারমেন্ট পেলেন, তার মধ্যে দেখা গেল যে ইউনিভার্সিটির যেগুলো একদম ডিটেইল রিকোয়ারমেন্ট, যেমন ধরেন ট্রিপলি ডিপার্টমেন্টে টিচার বললেন যে আমার এখানে একটা ল্যাব করতে হবে।
আর আরেকজন বলল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বললো ইউনিভার্সিটির যে আমার এখানে 250 কিলোওয়াট জেনারেট করতে হবে। সো 250 কিলোওয়াট জেনারেশন কিন্তু আমার প্রায়োরিটি ফার্স্ট। তারপরে এটা যদি প্রায়োরিটি ফার্স্ট হয় এবং এইটার কোয়ালিটি রিলেটেড যদি এফিসিয়েন্সি থাকে যে এটা 10% এর বেশি ফ্ল্যাকচুয়েট করতে পারবে না, এটা হয়তো 2 নাম্বার রিকোয়ারমেন্ট হতে পারে। তারপরে রিকোয়ারমেন্ট আসতে পারে যে এইখান থেকে আমার কিন্তু 10 দিনের মধ্যে এই পুরো প্রজেক্টটা ডেলিভারি করতে হবে। তারপরে হয়তো আসবে যে এটাকে আমি হয়তো ল্যাব বানাবো। কারণ এটা হলো বেসিক রিকোয়ারমেন্ট। তো আমার এখানে যদি বলি এই ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং এই নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এইটা কিন্তু আমার মেইন প্রায়োরিটির মধ্যে ফার্স্ট আসবে, তারপরে বাকি প্রায়োরিটি গুলো আসবে। এখন দেখেন ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, তারপরে আমার আসে বেসিক্যালি বিজনেস রিকোয়ারমেন্ট। সো আমরা আসলে এই ক্যাটাগরিটা ফাইন্ড আউট করব হচ্ছে আমরা যখন স্টেক হোল্ডারদের সাথে বসবো, এই স্টেক হোল্ডারের ইনফ্লুয়েন্সটা কেমন, এই ভদ্রলোকের ইনফ্লুয়েন্সটা কেমন। যেমন সরকারি রিকোয়ারমেন্ট যদি আসে তাহলে কিন্তু এটা আমার হাই প্রায়োরিটির মধ্যে থাকবে। যদি আপনার ধরেন রেগুলেটরি অ্যাফেয়ার্স, সেটা কিন্তু আমার হাই প্রায়োরিটির মধ্যে থাকবে। সো এইভাবে আমি হয়তো প্রায়োরিটি গুলা সাজাবো যে কোনটার প্রায়োরিটি গুলা কত আসবে, সেই অনুযায়ী কিন্তু আমি এই প্রায়োরিটি গুলা দিয়ে এখানে প্রায়োরিটি গুলা লিখবো এবং এই প্রায়োরিটি গুলোর বেস করে কিন্তু আমি আমার মাথায় প্ল্যান করব যে আসলে কোনটা কাজ আমাকে অবশ্যই করতেই হবে। আমারত হোসেন বলেন। স্যার এই যে স্টেক হোল্ডার এই বিষয়টা স্যার বুঝিনি স্যার, আরেকবার একটু বলা যাবে? স্টেক হোল্ডার আমরা আমাদের L1 ক্লাসে পড়েছিলাম যে স্টেক হোল্ডার কারা। আমরা স্টেক হোল্ডার আরেকবার বলছি, স্টেক হোল্ডার হলো আমাদের প্রজেক্টের সাথে যারা যারা ইনভলভ তাদের প্রত্যেককে আমরা স্টেক হোল্ডার বলছি। সো স্টেক হোল্ডার নরমালি দুই রকম হয়, একটা হলো ইন্টারনাল স্টেক হোল্ডার আর একটা হলো এক্সটার্নাল স্টেক হোল্ডার। সো ইন্টারনাল স্টেক হোল্ডারের মধ্যে কারা থাকে, ইন্টারনাল স্টেক হোল্ডারের মধ্যে যারা থাকে, ধরেন আপনি আপনার ইউনিভার্সিটির মধ্যে একটা প্রজেক্ট করছেন, তাহলে এই ইউনিভার্সিটির মধ্যে আপনার যে প্রজেক্ট টিম মেম্বার যারা থাকবে, যে প্রজেক্টের সাথে ডাইরেক্টলি ইনভলভ, তারা হলো ইন্টারনাল কাস্টমার অথবা ইন্টারনাল স্টেক হোল্ডার। এই প্রজেক্টটার বাইরে যারা থাকবে তারা প্রত্যেকেই হলো আমার এক্সটার্নাল স্টেক হোল্ডার। এক্সটার্নাল ধরেন আপনি যে প্রজেক্ট টিম মেম্বার যা 10 জন আছে, এই 10 জন হলো ইন্টারনাল স্টেক হোল্ডার। আবার অনেক সময় বলতে পারেন যে আপনার প্রজেক্টটা যদি ইউনিভার্সিটি নেয়, আপনার ইউনিভার্সিটি যদি প্রজেক্টটা নেয়, তাহলে কিন্তু ইউনিভার্সিটি পুরোটাই ইন্টারনাল স্টেক হোল্ডার হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। বাট ইউনিভার্সিটি থেকে যখন বাইরে যাবেন, ধরেন আপনার সরকারি রেগুলেটরি আরইবি থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে, পল্লী বিদ্যুৎ থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে যে আপনি যে সোলার প্যানেলটা বসাচ্ছেন সেটা অ্যাকর্ডিং টু রেগুলেটরি অ্যাফেয়ার্স অনুযায়ী মানতেছে কিনা, সে তখন এক্সটার্নাল স্টেক হোল্ডার। তার কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনি যে সোলার প্যানেলটা বসাবেন সেটাকে আপনার ইটকল সার্টিফাইড সোলার প্যানেল হইতে হবে, ইটকলের সার্টিফাইড সোলার প্যানেল হইতে হবে। আপনি যদি সোলার প্যানেলটা নেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই একটা স্ট্যান্ডার্ড টেস্টিং এজেন্সি থেকে এনশিওর করতে হবে যে এটার এফিসিয়েন্সিটা কতটুকু আছে। আপনি যখন সোলার প্যানেলটা দিবেন তখন কিন্তু এটা মিনিমাম 20 ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি থাকতে হবে। সেগুলো কিন্তু স্টেক হোল্ডার দিয়ে দিচ্ছে, আরইবি থেকে দিচ্ছে, অথবা অনেক সময় এনভায়রনমেন্ট অধিদপ্তর থেকে দিচ্ছে, অথবা আপনি বাইরে অন্য আপনার আশপাশের বাইরে যারা থাকবে, মানে প্রজেক্টটার থেকে বাইরে যারা থাকবে তাদের প্রত্যেকেই হলো স্টেক হোল্ডার। আর এই স্টেক হোল্ডারটা কারা কোথায় পাবেন, এটা হলো আপনাকে প্রজেক্ট চার্টারটা দেওয়া হবে। প্রজেক্ট চার্টার, যে প্রজেক্ট চার্টারটা আপনাকে দেওয়া হবে সেই প্রজেক্ট চার্টারে লেখা থাকবে কারা কারা আপনার এই স্টেক হোল্ডার। আপনি যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন তখন আপনি এই প্রজেক্ট চার্টারে যাদেরকে স্টেক হোল্ডার হিসেবে লেখা থাকবে প্রত্যেকের কাছে যাবেন, যাওয়ার পরে জিজ্ঞেস করবেন ভাই আপনার রিকোয়ারমেন্টটা কি বলেন, অথবা স্যার আপনার রিকোয়ারমেন্টটা কি বলেন। তখন সেই রিকোয়ারমেন্ট গুলা নিয়ে আপনি এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা তৈরি করবেন, তৈরি করে ক্যাটাগরাইজ করবেন, ক্যাটাগরাইজ করে প্রায়োরিটি ফাইন্ডার্স করবেন এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দিবেন যে আসলে কি করলে অথবা কোন প্যারামিটারটা মেনটেন করলে এই স্টেক হোল্ডার এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, যাতে একদম প্রজেক্টের শেষ পর্যন্ত না গিয়ে আমরা কোনো রকম ঝামেলায় না পড়ি। ডে ওয়ানে ওনার যে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছেন, এই স্টেক হোল্ডার ভদ্রলোক যে রিকোয়ারমেন্টটা দিয়েছেন, সেই স্টেক হোল্ডার ভদ্রলোক যে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্টটা আমরা যাতে বুঝে সেই অনুযায়ী আমরা আমাদের কাজটা করতে পারি। এই স্টেক হোল্ডার যে রিকোয়ারমেন্টটা দিয়ে দিয়েছেন এবং স্টেক হোল্ডার কিন্তু আবার বলে দিবেন যে আসলে কি করলে অথবা কোন ভ্যালু থাকলে, কত ওয়াট জেনারেশন থাকলে, অথবা কতটুকু রিসাইকেল করলে, অথবা কতটুকু ওয়ারেন্টি দিলে আপনি এটাকে বলবেন যে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়েছে, সেটাকে কিন্তু আমরা বলতেছি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এখন আপনি বলে দিলেন যে ঠিক আছে 250 কিলোওয়াটের সোলার প্যানেল থেকে 250 কিলোওয়াট জেনারেট হচ্ছে, কিন্তু স্টেক হোল্ডার বললো যে এটা তো আপনি বলতেছেন, আমি আপনার কথা মানি না। সো দ্যাটস এখানে একটা ভ্যালিডেশন মেথড থাকবে যে আসলে কে এটাকে ভ্যালিডেট করবে, এটাকে আপনি বললেই হয়ে যাবে নাকি সরকারি কোনো এজেন্সি অথবা বিএসটিআই থেকে আপনি কোনো রকম সার্টিফিকেট নিয়ে আসবেন, অথবা আপনার ইন্টারটেক অথবা আপনার বুরু ভ্যালিডাস নামক কোনো থার্ড পার্টি এজেন্সি থেকে আপনি এটাকে ভ্যালিডেশন করাই নিয়ে আসবেন, এবং তারা যখন বলবে যে এটা ভ্যালিডেটেড
আপনার রেজাল্ট ঠিক আছে, তখনই শুধুমাত্র এই ভদ্রলোক এটাকে অ্যাকসেপ্ট করবেন। সো এইটা কিন্তু ওভারঅল একটা রিকোয়ারমেন্ট, এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার ওভারঅল প্রজেক্টের জন্য। কারণ এটার উপর বেস করে কিন্তু আপনি আপনার ওভারঅল কাজটা ফাইন্ড আউট করবেন। এখন দেখেন, এই যে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা বের করলাম, এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা থেকে কিন্তু আমি এখন যেটা করব, দেখেন এখানে যে জিনিসগুলো আসলো একটার সাথে আরেকটা লিঙ্ক যদি আপনি বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানে আছি। স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানের জন্য প্রথম যেটা দরকার সেটা হলো আমার রিকোয়ারমেন্ট দরকার। এই রিকোয়ারমেন্টটা যখন আমি পাবো তখন কিন্তু বাকি কাজগুলো আমি অ্যানালাইসিস করতে পারবো। সো যখন এই রিকোয়ারমেন্টটা বের করতে গেলাম, রিকোয়ারমেন্টটা বের করতে গেলে আমার এই রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা দরকার হলো। সো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট যখন প্ল্যান করতে গেলাম তখন আমার এই ধাপগুলো ফলো করতে হলো, এবং এই রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান যখন আমি ফাইন্ড আউট করতে গেলাম আমাকে জানতে হলো যে আসলে কি কি ধরনের রিকোয়ারমেন্ট গুলো আছে, এবং এই রিকোয়ারমেন্ট গুলা আমি একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের মধ্যে নিয়ে সবগুলা রিকোয়ারমেন্ট কিন্তু আমি পেয়ে গেলাম। সো এখন এই রিকোয়ারমেন্ট যখন পেয়ে গেলাম, এই রিকোয়ারমেন্ট পেয়ে যাওয়ার পরে কিন্তু এই রিকোয়ারমেন্ট গুলো থেকে আমাকে কাজে ভাগ করে নিতে হবে। সো কাজগুলা কি কি কাজ করব সেই রিকোয়ারমেন্ট গুলো যখন আমি ভাগ করে নিব, দেখেন আমাকে রিকোয়ারমেন্ট গুলাকে আমি বলতেছি হচ্ছে আমার স্কোপ। ঠিক আছে, প্রথমে আমি রিকোয়ারমেন্ট গুলা পেয়ে গেলাম। রিকোয়ারমেন্ট গুলা পেয়ে যাওয়ার পরে আমি এখন কাজগুলো ভাগ করে নিব যে আসলে কোন কাজটা আমি কখন করব। এই কাজ যে কোনটা কোনটা করব সেটাকে আমি বলতেছি হলো আমার প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট। স্কোপ স্টেটমেন্ট মানে কি, ধরেন আমি এই যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন গুলো পেলাম, তার মানে আমি যে জানি আমার এখানে ঠিক কতগুলো কাজ করতে হবে। এখন আমি আমার মতো করে এই স্টেক হোল্ডারের সাথে আলাপ করে কিন্তু এই ডকুমেন্টসটা তৈরি করেছি, এবং প্রজেক্ট চার্টারের উপর বেস করে প্রজেক্ট চার্টারে কিন্তু সামান্য কিছু ইনফরমেশন আছে, কারণ প্রজেক্ট চার্টার খালি বলে দিয়েছে যে যখন কাজ করতে যাবা আমার 250 কিলোর সোলার প্যানেল লাগবে। ঠিক আছে, এই 250 কিলোর সোলার প্যানেল আমার এখানে লাগবে। সে কিন্তু আবার বলে দিয়েছে যে স্টেক হোল্ডারের সাথে আলাপ করে নিও যে তার আর কোনো লো লেভেল রিকোয়ারমেন্ট আছে কিনা। সো এই 250 কিলোর সোলার প্যানেল কিন্তু বেস পার্ট প্রজেক্ট চার্টার থেকে পেলাম, ওইটা একটা রিকোয়ারমেন্ট, এবং এই স্টেক হোল্ডারের সাথে আলাপ করে টোটাল বাকি রিকোয়ারমেন্ট গুলো আমি বের করে নিয়ে আসলাম। এখন এই সবগুলা রিকোয়ারমেন্ট যখন পাবো তখন আমি এই প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট মানে একটা ডকুমেন্ট তৈরি করব, যেই প্রজেক্ট স্কোপ রিকোয়ারমেন্টের মধ্যে কি থাকবে, আমার ওভারঅল ফাইন্ড আউট থাকবে যে প্রজেক্ট চার্টারে যা আছে এর বাইরে আমি স্টেক হোল্ডারের সাথে আলাপ করে টোটাল স্কোপটা আসলে কি আসতে পারে। সো আমরা যদি একটু একটা ডকুমেন্ট দেখি যে একটা প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট আসলে কেমন হয়। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টটা কি, দেখেন প্রথমে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান করতে গেলে রিকোয়ারমেন্ট দরকার। রিকোয়ারমেন্টের জন্য আমি রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে রিকোয়ারমেন্ট গুলা কালেক্ট করে একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করলাম, যাতে করে আমি জানি আসলে ঠিক কতগুলো কাজ করতে হবে। এই কাজগুলো করলাম, এটা কিন্তু আমি বের করে নিয়ে আসছি প্রজেক্ট চার্টারের মাধ্যম থেকে স্টেক হোল্ডারের সাথে আলাপ করে। এখন প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট হলো সেই ডকুমেন্টসটা যে ডকুমেন্টটা বলবে যে আসলে আমি যে কাজটুকু বের করে নিয়ে আসছি সেই কাজগুলো ঠিক আছে কিনা। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট হলো যে আমি প্রজেক্ট চার্টার এবং স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টসটা তৈরি করছি, এবং ওই রিকোয়ারমেন্ট ডকুমেন্টের মধ্যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেইগুলা ঠিক আছে কিনা, এগুলো আমি ফাইন্ড আউট করলাম। সো আমি এখানে কি করলাম, প্রজেক্টের স্কোপ ডেসক্রিপশনটা ফাইন্ড আউট করলাম। স্কোপ ডেসক্রিপশনটা কিভাবে আসবে, তারপর আসছে প্রজেক্টের ডেলিভারেবল গুলা মানে হচ্ছে আমি রিকোয়ারমেন্ট ডকুমেন্টস থেকে যতগুলো পেলাম ঠিক ওগুলাই হচ্ছে প্রজেক্ট ডেলিভারেবলস। প্রজেক্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, প্রজেক্টের বাইরে কোন জিনিসগুলো থাকবে, যে আমার আসলে প্রজেক্টের বাইরে কোন কোন জিনিসগুলো আছে। যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সোলার প্যানেল আমি বসাবো, কিন্তু আরইবি চলে গেলে এটার সাথে যে সিনক্রোনাইজেশনটা আছে সেটা আমার প্রজেক্টের পার্ট না, আমার কাজ হলো শুধু সোলার প্যানেলটা ইনস্টল করে দেওয়া। সো এখানে লিখে দিবেন যে আমার এখানে কিন্তু আরইবির সাথে আমার সোলার প্যানেল যে ইন্টিগ্রেশনটা আছে সেটা কিন্তু আমার এই প্রজেক্টের মধ্যে নাই। সেটা কিন্তু আপনি ক্লিয়ারলি মেনশন করে দিবেন যাতে পরবর্তীতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। প্রজেক্টের কনস্ট্রেন্ট গুলা কি আছে, প্রজেক্টের কনস্ট্রেন্টের মধ্যে ধরেন আমাদের 3টা কনস্ট্রেন্ট আছে, অথবা ধরেন আমাদের যে টাইম, স্কোপ এবং হচ্ছে বাজেট, তাই না। এখানের মধ্যে আমরা এখানে বলে দিব যে আসলে আমার যদি কোনটা হলো ক্রিটিক্যাল কনস্ট্রেন্ট, ধরেন আমাকে বলে দেওয়া আছে ভাই তোমার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমার টাইম কিন্তু 15 দিনেই করতে হবে। সো এখানে আপনি বলে দিবেন যে প্রজেক্টের জন্য ক্রিটিক্যাল কনস্ট্রেন্ট গুলো হচ্ছে 15 ডেজ টাইম লাইন, যে এই 15 দিনে প্রজেক্টটা কমপ্লিট আমাকে করতে হবে। প্রজেক্টের অ্যাজাম্পশন গুলা কি আছে, প্রজেক্টের অ্যাজাম্পশন গুলা লিখে দিবেন যে প্রজেক্টের অ্যাজাম্পশন দিয়ে আমি 15 ডেজ, এই টাইমটা যে 15 ডেজ এর মধ্যে প্রজেক্টটা আমি ক্লোজ করতে চাই, তাহলে 15 ডেজ এর মধ্যে ধরে নিচ্ছি কোনো রকম বৃষ্টি বাদল আসবে না, কোনো রকম হরতাল হবে না, কোনো রকম রাজনৈতিক প্রবলেম হবে না, আপনি যে সোলার প্যানেলটা যদি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন তো সেখানে কোনো রকম ঝামেলা হবে না। সো এই পার্ট গুলো এখানে অ্যাজাম্পশনের মধ্যে লিখে নিবেন। আচ্ছা,
সো এইখানে আমি এখানে মোটামুটি টপ লাইনে আপনাদেরকে ব্রিফ করেছি। আপনারা যখন এই টেমপ্লেটটা আমি শেয়ার করব, এই ডিটেইলসটা আরেকটু ক্লারিফাই করেন যদি চান, এখানে হয়তো ক্লারিফাই আরেকটু ডিটেইলসে বুঝে নিতে পারেন যে আসলে কোন জিনিসটার ব্যাখ্যাটা কিরকম হতে পারে। আমি আপনাদের এক্সাম্পল সহ বোঝালাম। সো এই প্রজেক্ট স্কোপমেন্টেডটা হলো এটাই যে আপনি স্কোপের মধ্যে কি কি নিয়ে আসছেন। সো এখানে প্রজেক্ট স্কোপমেন্টের মধ্যে যেমন আমরা যেগুলো দেখলাম, এখানে কিন্তু মোটামুটি সবগুলোই আছে যা যা আমরা চিন্তা করছিলাম, যে অবজেক্টিভ, রিকোয়ারমেন্ট, ডেলিভারেবল, ক্রাইটেরিয়া, কনস্ট্রেইন, অ্যাজাম্পশন। তো মোটামুটি এই পার্টগুলো নিয়ে আমাদের স্কোপ স্টেটমেন্টটা তৈরি হয়। এরপরে দেখেন আমরা যে কাজগুলো করলাম, এই কাজগুলোকে ছোট ছোট টুকরা করে ভাগ করতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা যদি ট্রিপলি ডে করতে চাই, ট্রিপলি ডে করতে গেলে আসলে ফুড নিয়ে কাজ করতে হয়, ট্রান্সপোর্ট নিয়ে কাজ করতে হয়। তো এইরকম আপনি যখন একটা সোলার প্যানেল বসাবেন, সোলার প্যানেল বসানোর জন্য আপনি যে রিকোয়ারমেন্ট গুলো এখান থেকে আমরা পেয়ে গেলাম, রিকোয়ারমেন্ট গুলোর থেকে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট থেকে আমি পেয়ে গেলাম যে আসলে কোন কোন কাজগুলো আমি এখানে করতে চাই। এখন এই কাজগুলো যখন আমি করব, কাজগুলো করতে হলে কিন্তু আমাকে ভাঙতে হবে কাজগুলোকে, প্রত্যেকটা কাজকে আমাকে ভাঙতে হবে। এই এই কাজগুলোকে জন্য আমাকে একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বানাতে হয়। সো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটাকে বানাতে হয় কিভাবে দেখেন, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা হলো এইরকম একটা স্ট্রাকচার, যেটাকে হলো ধরেন আমরা যদি এখানে 250 কিলোর সোলার প্যানেল বসাতে চাই, তাহলে আমার এখানে 250 কিলোর ধরেন সোলার প্যানেল বসালাম, এটা হলো আমার প্রজেক্ট নেম। তাহলে এইটা থেকে এটাকে আমি ভাঙবো, ভাঙার পরে আমি এখানে যেটা করতে পারি, আমি এখানে বলে নিব যে এখানে আমার ইলেকট্রিক্যাল পার্ট আছে, এটা হলো আমার ইলেকট্রিক্যাল পার্ট, এই প্রজেক্টে সিভিল পার্ট আছে, সিভিল পার্ট আছে। সো ইলেকট্রিক্যাল পার্ট এবং সিভিল পার্ট দুইটা মেজর পার্টে ভাগ করে নিলাম। এখন ইলেকট্রিক্যাল পার্টের মধ্যে দুইটা পার্ট আমি ভাগ করে নিলাম, একটা হলো সোলার, আরেকটা হলো ইনভার্টার। সো এই দুইটাকে আমি ভাগ করে নিলাম। এখন সোলার এবং ইনভার্টারে ভাগ করে নিলাম, এবং সোলার যখন ভাগ করে নিলাম তখন এইখান থেকে দেখেন আমি এটাকে ভাগ করে নিতে পারবো যে আসলে সোলারের যে কাজটা করতে চাই, সোলারের জন্য কি কি আছে। সো সোলারের জন্য কি কি থাকবে, সোলার প্যানেল ইটসেলফ থাকবে। তাহলে এই সোলার প্যানেল কিনতে হবে আমাকে, তারপর হলো ক্যাবলিংটা কিনতে হবে, ধরে নিচ্ছি আমি এখানে, তারপর হচ্ছে মাউন্টেন স্ট্রাকচার গুলো কিনতে হবে। আর এখানে আমি কি করলাম যে ইনভার্টারটা কিনবো, ইনভার্টার কেনার জন্য ইনভার্টারের জন্য কোন রকম কানেক্টিং কেবল লাগবে কিনা অথবা কিভাবে কানেকশন করব। সো ওভারঅল এইভাবে ভাগ করে দেখা গেল যে এই জায়গা পর্যন্ত আসলে মানে কিন্তু আমি দেখেন মেজর যে কাজটা আছে এখানে আমি বললাম 250 কিলোওয়াট সোলার প্যানেল কিনবো, বসাবো। এখান থেকে দুইটা কাজ আছে, একটা হলো ইলেকট্রিক্যালের পার্ট, একটা হলো সিভিলের পার্ট, কারণ স্ট্রাকচারের কাজ করতে হবে। তো ইলেকট্রিক্যাল পার্টটাকে যদি ভাগ করি, ইলেকট্রিক্যাল পার্টে মেজর পার্ট হলো সোলার ইনস্টলেশন, সোলার প্যানেল, আর একটা হলো ইনভার্টার। এখন সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য আমি এখানে কি করলাম, সোলার প্যানেল কিনলাম, কেবল কিনলাম, অথবা ব্রেকার ট্রেকার যা আছে সবগুলো এই পার্টের মধ্যে নিয়ে আসলাম। আর আর ইনভার্টারের জন্য আমি কি করলাম, ইনভার্টার যেটা কিনবো, ইনভার্টারের জন্য যা যা লাগবে সবগুলো আমি এটার মধ্যে নিয়ে আসলাম। সেম একইভাবে সিভিলের মধ্যে আমি কি করলাম, এখানে মাউন্টিং স্ট্রাকচারটা নিয়ে আসলাম। মাউন্টিং স্ট্রাকচার মানে কি, যেটার উপর আমি বসাবো। এই মাউন্টিং স্ট্রাকচারের মধ্যে কি কি লাগবে, আমি অ্যাঙ্গেল বার লাগতে পারে আমাকে মাউন্টিং স্ট্রাকচার বানানোর জন্য, আমাকে ওয়েল্ডিং করে নিয়ে আসতে হবে যদি আমি নিজে করি, অথবা যদি এরকম হয় বোল্টিং করা লাগবে। তারপর আপনি যে বিল্ডিং এর উপরে যেটা বসাবেন সেখানে আপনার ছিদ্র করতে হবে, ছিদ্র করে কিন্তু এই বোল্ট গুলো বসাতে হবে, একটা হলো নাট বোল্ট কিনতে হবে, আবার এই বোল্টিং করে বসাতে হবে। সো এই যে পার্ট গুলো আছে প্রত্যেকটা কাজগুলোকে ভেঙে ভেঙে নিয়ে আসা। এখন দেখেন আমি যখন কাজগুলো করব তখন আমি এখানে ভেঙে নিতে পারি যে এইটাকে প্রজেক্টের টাস্ক যদি হয় মেইন 1, তাহলে এটার সাব ক্যাটাগরি হলো 1.1, আর এদিকে হলো 1.2। এটাকে আমি বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্ট, এটাকে বলতেছি হলো কন্ট্রোল অ্যাকাউন্ট। সো 1.1 এবং 2.1। সো এখন দেখেন 1.1 2.1 এটাকে আমি বলে দিচ্ছি কি মেজর ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নিলাম। এরপরে আবার ভাগ করে নিলাম হচ্ছে সোলার এবং এটা অনুযায়ী, এটাকে আবার বললাম 1.1 এর সাব পার্ট 1.2 1.3। আর এটাকে যেহেতু মাউন্টিং স্ট্রাকচারে কাজ করবে, এটা 2.1 থেকে 2.22 তে নিয়ে আসলাম। এবং 1.2 থেকে দেখেন এটাকে ভেঙে 1.2.1 1.2.2 তে নিয়ে আসলাম। সো 1.2.1 1.2.2 এই দুইটাকে ভাগ করে নিয়ে আসলাম। কতক্ষণ পর্যন্ত ভাঙবো, এখানে দেখেন খুব সুন্দরভাবে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ততক্ষণ পর্যন্ত ভাঙবো সেটাকেই আমি ওয়ার্ক প্যাকেজ বলবো। প্রত্যেকটার মধ্যে থেকে আলাদা নাম, এটাকে বলতেছি ওয়ার্ক প্যাকেজ, এটাকে বলতেছি প্ল্যানিং প্যাকেজ, এটা হলো কন্ট্রোল অ্যাকাউন্ট। সো এই কন্ট্রোল অ্যাকাউন্টের কাজটা কি, এইটাকে হলো মেজর ক্যাটাগরি ভাগ করে নিয়ে আসা, এই মেজর ক্যাটাগরি থেকে একদম স্পেসিফিক ক্যাটাগরি ভাগ করে নিয়ে আসা। যেমন এটাকে বলতেছি মেজর ক্যাটাগরি, এখানে স্পেসিফিক ক্যাটাগরি, আর এখানে আসবে স্পেসিফিক টাস্ক এবং স্পেসিফিক কস্ট। সো এখানে যদি আমি ভাগ করে নিয়ে আসি, দেখেন আমার একটা প্রজেক্টে 250 কিলোওয়াট সোলার প্যানেল লাগবে। এখানে আমি ধরে নিলাম এখানে ইলেকট্রিক্যাল পার্টের জন্য আমি এখানে 80% কস্ট বিয়ার করব, আর 20% কস্ট বিয়ার করব হচ্ছে আমি
সিভিলের জন্য। তাহলে এখন 80% কস্টের মধ্যে আমি ধরে নিলাম সোলার প্যানেলের জন্য আমার হলো 60% কস্ট লাগবে, আর বাকি এটার যদি 80% ধরি তাহলে এইখানে এসে বাকি 40% কাজ লাগবে হচ্ছে আমার ইনভার্টারের জন্য। তাহলে এই 60% কাজের জন্য ধরে নিচ্ছি এক্সাক্ট কাজের জন্য 60% আমি টাকা খরচ করব। তাহলে এখানে 60% এর মধ্যে ধরেন এই দুইটা কাজের জন্য 50% টাক্স বরাদ্দ করব, এখানে আমি 50% টাক্স বরাদ্দ করব। সো এইটা থেকে আমার সুবিধাটা হলো ধরে নেন আমি যখন এই দুইটা কাজ কমপ্লিট করে ফেলবো, এই দুইটা কাজ যখন আমি কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার যদি এখানে 60% কাজের বরাদ্দ থাকে তাহলে কিন্তু এই কাজ কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে আমার 60% কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার যখন এইখানে 20% কাজ 40% কাজ কমপ্লিট করে ফেলবো তার মানে কিন্তু আমার এই 40% কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রজেক্টের ক্ষেত্রে আমরা সবসময় হিসাব করি হচ্ছে কত টাকা খরচ করতেছি সেটার উপর বেস করে আমার প্রজেক্টটা কতটুকু কমপ্লিট হয়েছে। সো এই হিসাবটা রাখার জন্য এবং কাজের স্পেসিফিক করার জন্য যখন আপনাকে আমি বলবো যে আমি 1.2 কাজটা করতেছি, এটাকে বলতেছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এবং এইগুলাকে বলতেছি WBS আইডি। প্রত্যেকটা আইডি কে বলি হচ্ছে WBS আইডি, দেখেন ইউনিক আইডি প্রত্যেকটা, এবং এটাকে বলতেছি WBS আইডি। সো আমরা যখন কাজ করব এই কাজগুলোকে আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অনুযায়ী একদম লোয়েস্ট লেভেল যেটা আছে সেটাকে আমরা বলি ওয়ার্ক প্যাকেজ। ওয়ার্ক প্যাকেজের মধ্যে কি থাকে, শিডিউল এবং টাস্ক থাকে, মানে এই কাজটা করতে ঠিক কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে। কিন্তু এই জায়গাটার মধ্যে শুধু আমার টাকার হিসাবটা থাকবে, কিন্তু এক্সাক্ট সময়টা আমি বের করতে পারবো না। এখানেও একই জিনিস, এখানে শুধুমাত্র আমার টাকার খরচটা আমার থাকবে কিন্তু আমি এক্সাক্ট হিসাবটা বের করতে পারবো না। সো ওয়ার্ক প্যাকেজ হলো সেটাই যেটার মধ্যে আমি টাকা এবং কতটুকু সময় লাগবে সেটা বের করতে পারবো। সো আমরা সেই পর্যন্ত কাজটাকে ভাঙবো যতক্ষণ পর্যন্ত কতটুকু সময় লাগবে এবং কতটুকু টাকা লাগবে সেটা বের করতে পারবো। সেই পর্যন্ত কাজটাকে ভাগ করবো এবং প্রত্যেকটার জন্য একটা ইউনিক আইডি দিব। এইটা এই সিকোয়েন্স অনুযায়ী আমি যখন আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অথবা স্কোপ গুলাকে ভাগ করে নিব সেটাকে আমরা বলতেছি হলো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এখন এইখানে যে পার্ট গুলো আছে এই পার্ট গুলো কোত্থেকে আসবে, দেখেন এই যে সাব পার্ট গুলো এগুলো কিন্তু আসবে হলো আমি যে রিকোয়ারমেন্ট গুলো সাজিয়েছি অথবা যে রিকোয়ারমেন্ট গুলো আমি পেলাম, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট গুলা, এই রিকোয়ারমেন্ট গুলা কিন্তু এই জায়গাতে একটার সাথে একটা বসে যাবে। কারণ কি, ধরেন এই কাজটা করার জন্য যতগুলা স্টেক হোল্ডার আছে সবার সাথে আলাপ করে দেখা গেল যে এখানে 10টা কাজ আছে। কোত্থেকে পাবো, এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টস গুলো থেকে পাবো। আবার দেখা গেল এই কাজটা করার জন্য এই কাজটা যখন আমি করব তখন এই দুইটা কাজ লাগবে, এই দুইটা কাজ কোত্থেকে পাবো, দেখা গেল এই দুইটার জন্য আমি আবার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট সাজাবো। সো ওভারঅল রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা কিন্তু মেজর আইটেম, যে আইটেমের মাধ্যমে আমি আমার এই কাজগুলোকে ভাগ করে ছোট ছোট আকারে নিয়ে আসতে পারবো এবং প্রত্যেকটা টাস্কের জন্য ভাগ করে দিতে পারবো। সো এইটাকে আমরা বলতেছি ক্রিয়েট ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অথবা WBS। সো এখানে একটু দেখে নিন যে এখানে কন্ট্রোল প্যাকেজ, প্ল্যানিং প্যাকেজ এবং ওয়ার্ক প্যাকেজ সম্পর্কে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যেটুকু বললাম সেই অনুযায়ী সংজ্ঞাগুলো দেওয়া আছে। এখন এরপরে আরেকটা পার্ট আছে, দেখেন WBS ডিকশনারি। WBS ডিকশনারি মানে হচ্ছে আমরা যেটা বললাম, দেখেন এইখানে এইটাকে যদি আমি WBS বলি, এখানে দেখেন প্রত্যেকটা কাজের কিন্তু একটা ইউনিক আইডি আছে। সো প্রত্যেকটা কাজের একটা ইউনিক আইডি আছে। সো এখন এই WBS, এটাকে যদি WBS বলি, WBS ডিকশনারির মধ্যে যেটা আসে দেখেন যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মধ্যে যেটা আসে যে এই প্রত্যেকটা ওয়ার্ক ব্রেকডাউন, ধরেন আমি এখানে 1.2.1 করতেছি, তাহলে এই ওয়ার্ক প্যাকেজ নেম 1.2.1 যদি আমি বসাই তাহলে এই 1.2.1 কাজটুকু করার জন্য আসলে কি কাজ করব আমি এখানে, এখানে কি কি অ্যাজাম্পশন গুলো আছে, কি কি টাস্ক আছে। ধরেন মাইলস্টোন মানে কি, ধরেন আমি যদি সোলার প্যানেলটা বসাতে চাই তাহলে সোলার প্যানেলের মধ্যে তিনটা ভাগ করতে পারি, যে আমাকে এখানে সোলার সাপ্লাই দিতে হবে 10 দিনের মধ্যে, সোলারটা বসাতে হবে 5 দিনের মধ্যে, টেস্টিংটা করে দিতে হবে হচ্ছে বাকি 5 দিনের মধ্যে। তার মানে টোটাল যদি আমি বলি টাস্কটা করতে আমার লাগবে হচ্ছে 20 ডেজ। তার মানে দেখেন আমি ইন্ডিভিজুয়াল 1.2.1, তার মানে আমি যদি এই জায়গাতে যাই, ধরেন এইখানে এই 1.2.1 যে কাজটা আছে এই কাজটা একটা নাম্বার, এই নাম্বারের ডিটেইলসটা থাকবে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে। এই নাম্বারের যদি আমি এখানে এই আইডি অনুযায়ী ঢুকি তাহলে এই আইডির মধ্যে টোটাল ডিটেইলসে এই কাজটা কি করতে হবে, কখন করতে হবে, এই কাজের মধ্যে যে আইডি নাম্বার গুলো আছে দেখেন এই প্রত্যেকটা আইডি, ধরেন এইখানে 1.2.1 আছে তাই না, তাহলে দেখেন আমরা যদি চিন্তা করি এটা 1.2 যদি হয়, 1.2 এর মধ্যে কিন্তু আবার দুইটা সাব আইডি আছে। তো আমি যদি এটাকে 1.2 বলি তাহলে এটার দুইটা সাব আইডি থাকলো, যদি এখানে 1.1 বলি তাহলে এখানে কিন্তু আবার 5টা সাব আইডি থাকলো। তার মানে আপনি যখন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করবেন তার মানে কিন্তু আপনার এই সিকোয়েন্স অনুযায়ী, দেখেন এই সিকোয়েন্স অনুযায়ী পুরো টাস্কটা, তার মানে আপনি যখন এই সিকোয়েন্স অনুযায়ী পুরো টাস্কটা করবেন তখন কিন্তু আপনার আর কোনো কনফিউশন থাকবে না যে এখানে আমি কি কাজ করব,
রিসোর্স কি কি লাগবে, একটা যদি লেবার এঙ্গেজ করি কত ঘন্টা লাগবে, কত টাকা খরচ হবে, এখানে যদি সোলার প্যানেলের জন্য অথবা কোনো ম্যাটেরিয়াল কনজাম্পশন হয় তাহলে কতটুকু ইউনিট লাগবে, কত টাকা খরচ হবে। যেমন আপনি এখানে হয়তো একটা লোক এঙ্গেজ করলেন ইলেকট্রিশিয়ান, তাকে 5 ঘন্টা কাজ করাবেন, কত টাকা খরচ হবে, সে হয়তো 500 মিটার কেবল টেনে দিবে আপনার এখানে, 500 মিটার কেবল কি সোলার প্যানেল টেনে দিবে, তাহলে পার মিটারের কস্ট কত, তাহলে ওভারঅল আপনি লেবার এবং ম্যাটেরিয়াল কস্ট কিন্তু এখান থেকে পেয়ে গেলেন। তাহলে এই এই সিস্টেমটার মাধ্যমে আপনি কিন্তু ওভারঅল পাইলেন যে আসলে ওভারঅল খরচটা কত হবে, যে এই কাজটা যখন আমি করব, এই কাজটা করতে গেলে তখন আমার এই জায়গাটাতে টোটাল কতটুকু খরচ হবে, কয়টা ম্যান পাওয়ার লাগবে, কত ঘন্টা তাদেরকে কাজ করতে এবং তাদের জন্য আপনার কত খরচ হবে। সো এইখান থেকে কিন্তু আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আসলে একটা আইডির এগেইনস্টে কি কাজ করতে হবে, এই কাজটা ক্লোজ করার জন্য কি কি টার্গেট আছে, কত দিনের মধ্যে শেষ করতে হবে, এই কাজটা করার জন্য কয়জন লেবার লাগবে, কি কি ম্যাটেরিয়াল লাগবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম কিন্তু আমার এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মধ্যে ডিকশনারির মধ্যে চলে আসলো। এখন দেখেন এই কাজগুলোর জন্য আমার কোয়ালিটি রিকোয়ারমেন্ট, অ্যাকসেপ্টেন্স রিকোয়ারমেন্ট, টেকনিক্যাল ইনফরমেশন, এগ্রিমেন্ট ইনফরমেশন, এই পার্টগুলো কোত্থেকে আসবে, এই কোয়ালিটি রিকোয়ারমেন্ট গুলো আসবে কোত্থেকে, আমি কিন্তু অলরেডি রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টটা পেয়েছি সেখানে স্টেক হোল্ডার থেকে তার যে রিকোয়ারমেন্টটা সেটা নিয়ে আসছি এবং তার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াও নিয়ে আসছি। আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টস থেকে আরেকটা পার্ট অ্যাড করতে পারি, সেটা হলো টেকনিক্যাল ইনফরমেশন অথবা এগ্রিমেন্ট ইনফরমেশন, সেগুলো হয়তো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। সো এটা হলো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন ডিকশনারি। এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা আপনাদের হয়তো শর্ট নোট আসতে পারে যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা কি, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা থেকে আসলে কেন লাগে। সো আমরা এখানে একটা যেগুলো বললাম সেই জিনিসগুলো এখানে লেখা আছে, যে কোনো রকম কাজের যাতে কোনো কনফিউশন না আসে, যে কে কখন কাজটা করবে, কত টাকা খরচ হবে, সেই জিনিসগুলো যাতে ক্লিয়ার থাকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে থাকে। এবং রিকোয়ারমেন্ট গুলাও যেহেতু আমার স্টেক হোল্ডারের থেকে আসতেছে, স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট গুলো কি কি আসতেছে সেই জিনিসগুলোর আলোকে কিন্তু এই ইনফরমেশন গুলো এখানে দেয়া থাকে। তারপরে দেখেন কমিউনিকেশনটাও ক্লিয়ার থাকে এবং কোথাও যদি কোনো চেঞ্জ করতে হয় সেই চেঞ্জ গুলাও কিন্তু আমরা এখানে এই ডাব্লিউবিএস ডিকশনারির মাধ্যমে নিয়ে আসতে পারি, যে কোথাও যদি কোনো চেঞ্জ হয়। ধরেন আমরা এক্সামে কি স্যার এই যেটা আছে স্যার এই টেবিলটা এভাবে কি ক্রিয়েট করা লাগবে নাকি জাস্ট স্যার অ্যানসারটা লিখলেই হবে? আপনার আমি যে কথাগুলো বললাম পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে ডাব্লিউবিএস ডিকশনারি বলতে কি বুঝো, কেন ডাব্লিউবিএস ডিকশনারিটা দরকার। ঠিক আছে, যদি মনে করেন ছোট একটা ডামি টেমপ্লেটস দিতে পারেন কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে না আপনি 4-5টা লাইন লিখে জিনিসটা বোঝাতে পারবেন যে ডাব্লিউবিএস ডিকশনারিটা কি এবং কেন দরকার, এইখানে আমরা যেগুলো বলেছি যা বললাম সেই জিনিসগুলো কেন দরকার সেটা যদি আপনি বোঝাতে পারেন, না টেমপ্লেট না দিলেও হবে। স্যার আর টাইপ অফ রিকোয়ারমেন্টে যেটা পড়ালেন স্যার ওটার পরে একটা টেবিল দেখাইছিলেন না, মানে ওই যে কি কি ক্রাইটেরিয়া, ওই যে 1 2 3 এভাবে ক্যাটাগরাইজ করে ইয়ে করতে এটা হবে। জি স্যার। জি, এটা হলো আপনার, এটা হলো আমার কি কি ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। আমরা হয়তো দিতে পারি একটা সিনারিও দিতে পারি, আমরা সিনারিওতে দিয়ে আপনাকে বলতে পারি যে এই সিনারিওর মধ্যে কি কি ধরনের রিকোয়ারমেন্ট আসতে পারে। এবং আমরা যদি একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টে সাজাতে চাই তাহলে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের একটা টেমপ্লেট দেখাও। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের ক্লাসটার 8-9 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। জি, শেষ হয়ে যাবে। আমারও মোটামুটি যা ছিল সব শেষ। আর মোটামুটি এইখানে আরেকটা জিনিস যেটা আছে এই লেকচারের মধ্যে, আমি আজকের লেকচারে যেটুকু পড়িয়েছি ঠিক ততটুকুই আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর বাইরে লেকচার শিট থেকে আর কিছু পড়ার দরকার নাই। বুঝাতে পারছি? স্যার কিছু বুঝতেছি না স্যার, নামাজের টাইম হয়ে গেছে গা। বুঝি নাই? বললাম এখন পর্যন্ত এই লেকচার থেকে যতটুকু পড়িয়েছি ততটুকুই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে? ওকে আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি আমাদের এইখান থেকে পরীক্ষার জন্য কি কি আসতে পারে, তাই না? পরীক্ষার থেকে যেটা আসতে পারে আমি যদি আপনাদেরকে বলি এল3 এর মধ্যে যেটা আছে, আমরা পার্ট 1-এ পড়েছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের মেথোডোলজি, তাই না? বিভিন্ন ধরনের মেথোডোলজি আছে যে আসলে কোন মেথোডোলজিতে আমরা প্রজেক্ট করব। আমরা হয়তো একটা সিনারিও দিয়ে দিতে পারি আপনাদেরকে পরীক্ষার মধ্যে, যে একটা সিনারিও দিয়ে থাকলাম, দিয়ে বললাম যে আমাদের যে মেথডগুলো আছে এই সবগুলো মেথডের মধ্যে এই সিনারিওটা থেকে আপনার কাছে কি মনে হয় যে কোন মেথোডোলজিতে এই প্রজেক্টটা ক্লোজ করা যায়। ঠিক আছে, যেমন আমরা কিন্তু জানি যে কোন মেথোডোলজির ক্রাইটেরিয়া গুলো কি কি, আপনারা ওই সিনারিওটা বুঝে মাথার মধ্যে খাটাবেন যে কোন সিনারিওটা এখানে কাজ করবে, তখন সেই মেথোডোলজিটা যে রিকোয়ারমেন্ট গুলো আছে অথবা যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে আসলে যেহেতু এই প্রজেক্টটা এই ক্যারেক্টারিস্টিক্স সাথে মেলে, সো এই ক্ষেত্রে এই প্রজেক্ট মেথোডোলজিটা প্রয়োজন।
এটা একটা পরীক্ষার কোশ্চেন আসতে পারে। এরপরে যেটা আসতে পারে, রাইট শর্ট নোট অন প্রজেক্ট চার্টার। রাইট শর্ট নোট অন প্রজেক্ট চার্টার। এখান থেকে যেটা আসতে পারে সেটা হলো বিভিন্ন টাইপের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, কি কি টাইপের রিকোয়ারমেন্ট গুলো আছে, কি কি ধরনের রিকোয়ারমেন্ট গুলো আছে, এবং একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের টেমপ্লেট কেমন হওয়া উচিত। এবং ফাইনালি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বলতে কি বুঝো, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বলতে কি বুঝো, এবং ওয়ার্ক ব্রেকডাউন রাইট শর্ট নোট অন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অথবা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারি, এবং কেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার দরকার অথবা কেন ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার ডিকশনারিটা দরকার। ঠিক আছে, সো এইখানে আরেকটা জিনিস হলো, এটা গেল। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষার মধ্যে, সেটা হলো আপনাকে হয়তো আমি একটা ব্রেকডাউন, একটা সিনারিও দিয়ে দিতে পারি, দিয়ে বলতে পারি যে এই একটা বিল্ডিং এর স্কোপ ম্যানেজমেন্ট অথবা একটা 200 কেভি অথবা 200 কিলোওয়াট সোলার প্যানেলের একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান ডিজাইন করো। সো যদি 200 কিলোওয়াট সোলার প্যানেল একটা প্ল্যান ডিজাইন করতে বলি, তাহলে কিন্তু খুব সহজে আপনারা যেটা করবেন এই জিনিসটা ফলো করবেন। যদি বলি যে 200 কিলোওয়াট সোলার প্যানেলের একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান রেডি করো, তাহলে জাস্ট এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা দেখাতে পারেন যে এখানে একটা স্কোপ, একটা সোলার প্যানেলের অথবা যে কোনো কিছুর যখন আমি স্কোপ ম্যানেজমেন্ট করব তখন এই 6টা প্রসেস ফলো করতে হয়। এই 6টা প্রসেস সম্পর্কে কিংবা রিকোয়ারমেন্ট সম্পর্কে কিছু বলতে পারেন, ডিফাইন স্কোপের মধ্যে কিছু বলতে পারেন, ক্রিয়েট ব্রেকডাউন সম্পর্কে বলতে পারেন। এখানে জাস্ট 2-1 লাইন করে আপনি যেটুকু বোঝেন সেটা একটু। এই মেইন কাজ হলো, যদি আপনাকে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান করতে বলি তাহলে আমরা এইখানে যে 6টা প্রসেস আছে সেই 6টা প্রসেসের নাম লিখবেন। নাম লিখে প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম 1-2 লাইনে ক্লিয়ার করবেন যে এই প্রজেক্টটা, আপনাকে যে প্রজেক্টটা দেওয়া হচ্ছে সেই প্রজেক্টটার সাথে এই জিনিসগুলো কিভাবে লিঙ্ক আপ হতে পারে। ঠিক আছে, পরীক্ষার সাজেশন নিয়ে আরেকবার রিভিউ করছি। আমাদের ক্লাসে আজকে যারা অ্যাটেন্ড করেছেন, পরীক্ষা দেন না এরকম কেউ আছেন? জি স্যার। আমি স্যার। জি স্যার। স্যার আমি কে পরীক্ষা দেন নাই? স্যার 045 স্যার 03 যারা শুধুমাত্র পরীক্ষা দেন নাই তাদের আইডি গুলা একটু গ্রুপে লিখে দেন, ঠিক আছে? যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি 2টা অ্যাটেন্ডেন্স দিব আজকে, আর যারা পরীক্ষা দেন নাই তাদের জন্য একটা অ্যাটেন্ডেন্স পাবে, ঠিক আছে? তো যারা পরীক্ষা দেন নাই শুধু তাদের আইডিটা লিখেন, তাদের একটা অ্যাটেন্ডেন্স দিব আমি। আচ্ছা, আরেকটা জিনিস, পরীক্ষা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। বলেন। স্যার এই যে চার্টার স্যার বললেন না স্যার, একটা সিনারিও দিবেন, সিনারিও থেকে স্যার 6টা পয়েন্ট মানে কিভাবে স্যার কানেক্টেড ওটা লিখতে হবে। জি স্যার তাহলে কি শুধুমাত্র স্যার ওই সিনারিও থেকে 6টা পয়েন্ট মানে ছোট করে শর্ট নোট লিখলে হবে নাকি স্যার? আরো যে অনেক কিছু স্যার ওই যে বললেন না অনেক কি আর আচ্ছা, অনেক আমি আপনাকে একটা টেমপ্লেট দেখাচ্ছি। হ্যাঁ, আমার একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা অলরেডি শেয়ার করেছি আপনাদের গ্রুপে। যে ধরেন এটা একটা 500 কিলোওয়াট সোলার প্যানেলের আমরা একটা স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান করতে চাই। সো স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান যদি করতে চাই, এইখান থেকে জাস্ট শুধুমাত্র এখান থেকে আপনি ডাইরেক্ট এসে চলে আসবেন। এই প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট যে প্ল্যান আছে 3.0, একটু খেয়াল করেন, 3.0 তে চলে আসবেন। 3.0 তে চলে এসে দেখেন এখানে কি আছে। প্রথম পার্ট হলো কিভাবে প্ল্যান করব, কিভাবে রিকোয়ারমেন্ট গুলা কালেক্ট করব, কিভাবে রিকোয়ারমেন্ট গুলা কালেক্ট করব, কিভাবে ডিফাইন করব, কিভাবে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার করব, কিভাবে ভ্যালিডেটিং করব, কিভাবে কন্ট্রোল করব। এই 3.1 থেকে দেখেন, যদি কোনো পরীক্ষার মধ্যে আসে 250 কিলোওয়াট সোলার প্যানেলের স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যানটা করো, তাহলে এইখানে এই 3.1 থেকে 3.6 এ যা আছে, এই 3.1 থেকে 3.6 টাকে একটা এক্সাম্পল হিসেবে আপনারা স্টাডি করতে পারেন যাতে পরীক্ষার আনসারটা দিতে পারেন। আমরা সময় পাইনি, তাহলে এটা হয়তো আরেকটু ডিটেলসে আপনাদেরকে পড়াতে পারতাম প্রত্যেকটা ডিটেলসে, আর যেহেতু হাতে সময় পাইনি আমরা, সো ইন দ্যাট কেস এই ক্ষেত্রে আপনারা আমরা যেটুকু পড়িয়েছি সেটার পড়ানোর আলোকেই এই 3 স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসের 3.1 থেকে প্ল্যানিং, কালেক্ট রিকোয়ারমেন্ট, ডিফাইন স্কোপ, ক্রিয়েটিং দ্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার,
ভ্যালিডেটিং স্কোপ এবং কন্ট্রোলিং স্কোপ, এই 3.1 থেকে 3.6 পর্যন্ত বসে পরীক্ষার মধ্যে আপনারা করতে পারেন। স্যার এটা কি পিডিএফ এর অংশ নাকি বইয়ের অংশ? কোনটা? এটা পিডিএফ এর পার্ট। এটা চেয়েছিলাম আপনাদেরকে আমি ডিটেলসে ব্রিফ করব যে কিভাবে একটা ওভারঅল প্রজেক্টের রিয়েল লাইফ প্রজেক্টের কাজ করতে হয়, কিন্তু যেহেতু সময় পাইনি হয়তো আমি আপনাকে ব্রিফ করতে পারছি না আসলে। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার হচ্ছে টোটাল স্যার পরীক্ষায় স্যার ম্যাথ আর হচ্ছে থিওরির ভিতরে রেশিওটা একটু বলা যাবে? আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা টোটাল 25 মার্কের পরীক্ষার মধ্যে দুইটা ম্যাথ থাকবে 13 মার্কসে, যেটা হলো L2 এবং L4 থেকে দুইটা ম্যাথ থাকবে 13 মার্কে। L1 থেকে আজকে ক্লাসে যেরকম পরীক্ষার কোশ্চেন দিয়েছি কুইজে, এরকমই একটা কোশ্চেন থাকবে এক সেট, যেটাতে থাকবে হচ্ছে আপনার 6 মার্ক। আর টোটাল L3 তে থাকবে হচ্ছে 6 মার্ক, যেগুলো আজকে যেগুলো ক্লাসে বললাম সেগুলো থেকে থাকার সম্ভাবনা আছে 6 মার্কের। ঠিক আছে, সো L2 L4 দুইটা ম্যাথে থাকবে 13 মার্ক। L1 থেকে 6 মার্কের একটা কোশ্চেন থাকবে থিওরি। কেমন হবে? আজকে যেরকম কুইজ দিলেন ঠিক এরকমই কোশ্চেন হবে। ঠিক আছে, স্যার L2 আর L4 এর কি স্যার তাহলে থিওরি পড়া লাগবে না? থিওরি পড়তে হবে না। স্যার এলএসটা কই দিব স্যার ম্যাথটা কি স্যার অ্যাসাইনমেন্ট যেটা করছিলাম স্যার ওই টাইপের? ক্লাসে যেভাবে পড়িয়েছি ঠিক সেভাবেই, ক্লাসের বাইরে আপনাদের কিছু দিচ্ছি না। আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি অ্যাসাইনমেন্টটা করলে পরীক্ষায় আশা করি পারবেন। আর কারো কোনো কোশ্চেন? আমাদের ক্লাসটা হয়তো শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারেন, আমরা হয়তো পরে আলাপ করতে পারি। ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে এখন, টাইম শেষ আমাদের। আর যারা ক্লাসে ভালো থাকেন, বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। স্যার অ্যাটেন্ডেন্স